আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। আজকে আমরা আলোচনা করব রেনেসাঁ নিয়ে। রেনেসাঁ টপিকটা অনেক বড়। এটার হিস্ট্রিটাই এত বড় যে এটা নিয়ে আসলে ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে। আজকের ভিডিওতে আমি রেনেসাঁকে চেষ্টা করেছি সহজভাবে গুছিয়ে বোধগম্য এবং স্পষ্ট একটা ধারণা দিতে অল্প সময়ের মধ্যে। তো চলো শুরু করা যাক। রেনেসাঁ একটা হচ্ছে ফ্রেঞ্চ শব্দ, রেনেসাঁ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রিবার্থ অথবা পুনর্জন্ম। তো পুনর্জন্ম আমরা বুঝি, পুনর্জন্ম বলতে কি বোঝায়? ধরো আমি যদি একটা দেশের কথা বলি, একটা দেশ উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ধরে নিলাম, সেই দেশটার বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হচ্ছে এবং কিছু কারণে সেটা হয়তো প্রোডাকশন সেটা হয়তো কাজ উন্নতির যে কারখানা সেটা হচ্ছে যে বন্ধ আছে। এবার কোনো কারণে সেটা আরেকবার পুনঃপ্রতিষ্ঠা পেল, কিংবা আবার যদি সচল হয় উন্নয়নের ধারা এবং সেটা যদি আরও সমৃদ্ধি লাভ করতে থাকে, তাহলে আমরা বলবো দেশটার পুনর্জন্ম হয়েছে। মানে কি, একটা জিনিস যেটা সচল বা ভালোভাবে জন্ম নিয়েছে সেটা স্থবির হয়ে যায় এবং সেটার পরবর্তীতে আবার যখন সেটার সচল হয়ে যাচ্ছে বা জন্ম নেওয়ার প্রসেস, সেটাকে আমরা বলছি পুনর্জন্ম। এবার রেনেসাঁর ব্যাপারে যদি আসি, রেনেসাঁ সম্পর্কে যেহেতু পুনর্জন্ম বললাম, এটার সাথে একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা সম্পর্কে বললে এটা ধারণাটা আরও পরিষ্কার হবে। তো রেনেসাঁ শুরু হয় ইতালিতে 1453 সালে, আফটার দ্য ফল অফ কনস্টান্টিনোপল এটা একটা শহর যেটার বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল, যেটা আমাদের পরিচিত গ্রিসের ইস্তাম্বুল শহর। এটার পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল এবং সেখানে তৎকালীন যে রাজা ছিল সে ছিল খ্রিস্টিয়ান এবং আহ, এবং সেই রাজাটাকে যখন অটোমানরা আসে, অটোমানে মেহমেদ নামে একটা রাজা যখন আক্রমণ করে ওদের, এবং তারা পরাজিত লাভ করে তৎকালীন রাজা। এবং ওই সময় বিভিন্ন যে স্কলাররা ছিল তারা বিভিন্ন জায়গায় যে আশ্রয়ের জন্য পালিয়ে যায় এবং তারা তাদের সাথে তাদের যত সমস্ত জ্ঞান ম্যানুস্ক্রিপ্ট এগুলা সহ তারা পালিয়ে যায়। এর আগে কি ছিল, এতদিন বিভিন্ন ইতালি বা গ্রিক, আমরা জানি ল্যাটিন কিংবা গ্রিসের যে নলেজ তথ্য ভাণ্ডার সেটা কিন্তু খুবই সমৃদ্ধ, এতটাই সমৃদ্ধ যে আমাদের বিভিন্ন শব্দ কিংবা বইয়ের বিভিন্ন রেফারেন্স, নামকরণ ইত্যাদি আমরা দেখতে পাই যে বেশিরভাগ এসেছে গ্রিক আর ল্যাটিনের রেফারেন্স থেকে। তাহলে সেটা যে গ্রিক আর ল্যাটিন প্রথম থেকে অনেক সমৃদ্ধ একটা ভাষা ছিল এবং সেই ভাষায় বিভিন্ন স্কলাররা প্র্যাকটিস করেছে। কিন্তু এই সময়ের মধ্যে সমস্যা ছিল যে এই যে নলেজটা গ্রিক আর ল্যাটিনের, সেটা চর্চা হতো শুধুমাত্র এই বাইজেন্টাইন যে শহরটা সেটার মধ্যে, এই শহরটার বাইরে যাচ্ছিল না। তারপরে যখন এভাবে মেহমেদ যখন আক্রমণ করে, কনস্টান্টিনোপলের ফল হয় এবং তারপরে যখন স্কলাররা বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, তখন শুরু হয় রেনেসাঁ। তখন তাদের এই যে জ্ঞান একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল সেটা সব জায়গাতে ছড়িয়ে পড়ার পরে শুরু হয় রেনেসাঁ। কিভাবে শুরু হয়? বিভিন্ন সাহিত্যের উপরে এটার প্রভাব পড়ে এবং বিভিন্ন স্কলাররা বিভিন্ন সাহিত্য চর্চা করতে থাকে, তাদের লেখা লিখতে থাকে এবং এটা দ্রুত ছড়িয়ে যায়। তো
তারপরে কি হলো যে এই ম্যানুস্ক্রিপ্ট দিয়ে শুধুমাত্র সাহিত্য চর্চার উন্নতি হয়েছে এরকমটা না, তাদের যে দক্ষতা ছিল সেটা হচ্ছে ফিলোসফি, তারপরে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সমস্ত বিষয়ে সমানভাবে অবদান রেখেছিল। আচ্ছা, তো এইটাকে যেটা বলা হয় রেনেসাঁ পিরিয়ডকে ইংলিশ লিটারেচারে ধরা হয় গোল্ডেন পিরিয়ড হিসাবে। দিস এজ ইজ অলসো কনসিডার্ড দ্য গোল্ডেন পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে এটাকে ইংরেজি যে সাহিত্যের একটা সোনালি সময়কাল বলছে। এবং সোনালি সময়কালে কি কোনো ডার্কনেস থাকবে কিংবা হচ্ছে কোনো হেজিনেস থাকবে? অবশ্যই থাকবে না, বরং ডার্কনেস বা হেজিনেসের জায়গায় কি থাকবে? এনলাইটমেন্ট থাকবে, অর্থাৎ হচ্ছে যে আলোর প্রজ্বলন, প্রতিফলন সেটা থাকবে এবং মানুষের ভিতরে জানার আগ্রহ তৈরি হবে। তাহলে দ্য রেনেসাঁ এরা রিপ্লেসড দ্য ডার্কনেস অ্যান্ড হেজিনেস অফ দ্য মেডিয়েভাল এজেস and replaced it with the enlightenment of the human mind with the revival of learning. তো রেনেসাঁর হচ্ছে আমরা এখানে হিস্ট্রি সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। তো রেনেসাঁর সময়কালটা যদি আমরা বলি পরিষ্কারভাবে, রেনেসাঁ শুরু হয় 1500 থেকে 1660 সাল পর্যন্ত। আচ্ছা, রেনেসাঁর হচ্ছে দ্য ওয়ার্ড রেনেসাঁ মিনস রিবার্থ। রিবার্থ মানে বলছে নিউ বিগিনিং, অর্থাৎ নতুনভাবে শুরু হয়েছে। এ ফ্রেশ রিভাইভাল অফ কালচার, একটা কালচারের নতুনভাবে উৎপত্তি। এ রিনিউড অ্যাকোয়িং অফ আইডিয়াস, নতুন আইডিয়াগুলা অর্থাৎ নতুন আইডিয়ার উদ্ভাবন। এ প্রসেস অফ কালচারাল রিজেনারেশন, মানে হচ্ছে কালচারের নতুনভাবে জেনারেশন শুরু হয়েছে এবং এটা চলমান। পিপল স্টার্টেড এনজয়িং অ্যান্ড লার্নিং ফ্রম গ্রিক অ্যান্ড রোমান আর্ট অ্যান্ড রাইটিং এগেন। মানুষরা আবারও গ্রিক আর রোমান ভাষাতে চর্চা করা শুরু করলো এবং এই সমস্ত ভাষায় শিখতে এবং লিখতে শুরু করলো। দ্য ওল্ড সিভিলাইজেশনস অফ গ্রিস অ্যান্ড রোম ওয়ার রিডিসকভার্ড অ্যান্ড স্টাডিড উইথ নিউ ইন্টারেস্ট। এবং এর ফলে কি হলো, যারা আগের অধিবাসী ছিল গ্রিস আর রোমের এবং এই বিষয়গুলা তারা আরেকবার হচ্ছে যে পড়াশোনার সুযোগ পেয়েছে এবং নতুন উদ্দীপনার সাথে। আমরা যখন আমাদেরই কথা ধরি যে আমরা যে কলেজে পড়াশোনা করছি বা ভার্সিটিতে পড়াশোনা করছি, সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং ভার্সিটির কোনো লাইব্রেরি আমরা খুব ইন্টারেস্ট নিয়ে যাই, সেখানে কোনো কারণে লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে, তারপর যদি লাইব্রেরির যদি আবার নতুনভাবে উদ্বোধন ঘটে, তাহলে আমরা নতুন আগ্রহ উদ্দীপনার সাথে যাই না সেখানে পড়াশোনা করতে? রেনেসাঁ পিরিয়ডেও মানুষের অবস্থা সেরকমই হয়েছিল। দিস টাইম এনকারেজ ক্রিয়েটিভিটি, লার্নিং অ্যান্ড কিউরিয়াসিটি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এবং এই সময় শুধু তারা এই লেখার পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা সৃজনশীলতা, বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং তারা বিশ্ব সম্বন্ধে একটা যে আগ্রহ, সেটার তারা হচ্ছে একটা আগ্রহ অনুভব করেছিল। ইট হেল্পড ইউরোপ মুভ ফ্রম দ্য মিডল এজেস টুয়ার্ড এ মোর মডার্ন ওয়ে অফ থিঙ্কিং। এবং এটা তাদের সামগ্রিক চিন্তা ভাবনা ছিল, সেটা থেকে তারা অনেক উন্নত ধ্যান ধারণা প্র্যাকটিস করতে লাগলো এই রেনেসাঁর মাধ্যমে। আচ্ছা, তো রেনেসাঁ পিরিয়ডটাকে এই যে 1500 থেকে 1660, এটাকে আবার 4টা সাব পিরিয়ডে ভাগ করা যায়, অর্থাৎ রেনেসাঁ পিরিয়ডের মধ্যে 4টা সাব পিরিয়ড, কোনো কোনো জায়গাতে 3টা সাব পিরিয়ড আছে, কোনো কোনো জায়গাতে 4টা। তো 4টা সম্পর্কে আমি এখানে আলোচনা করছি। এই 4টা পিরিয়ডের মধ্যে পড়ে প্রথম পিরিয়ডটা হলো দ্য এলিজাবেথান এজ, 1558 থেকে 1603 সাল পর্যন্ত। দ্য জ্যাকোবিয়ান এজ, 1603 থেকে 1625 সাল। দ্য ক্যারোলিন এজ, 1625 থেকে 1649। দ্য কমনওয়েলথ পিরিয়ড, 1649 থেকে 1660, অর্থাৎ সব থেকে ক্ষণস্থায়ী।
যেই সময়কালটা সেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এলিজাবেথিয়ান সম্পর্কে যদি আগে বলি, দ্য এলিজাবেথিয়ান এজ 1558 থেকে 1603। আচ্ছা, এলিজাবেথিয়ান এজকে বলা হয় ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ, অর্থাৎ রেনেসা পিরিয়ড তো বটেই, রেনেসা পিরিয়ডের বিশেষ করে এলিজাবেথিয়ান এজটা, সেখানে এটাকে বলা হচ্ছে কি স্বর্ণযুগ ইংরেজি সাহিত্যের, হ্যাঁ, সাহিত্য এবং হচ্ছে যে ড্রামার। দিস ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ড্রামা আন্ডার কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। ইট মার্কড কালচারাল গ্রোথ, ন্যাশনাল confidence, and the rise of playwrights like William Shakespeare and Christopher Marlowe. আমরা শেক্সপিয়ার আর মার্লোকে তো চিনি। তো এলিজাবেথিয়ান এজে শেক্সপিয়ার আর হচ্ছে ক্রিস্টোফার মার্লো দুই বিখ্যাত রাইটাররা, এবং তারা হচ্ছে তাদের লেখনী শুরু করে, তাদের আত্মপ্রকাশ ঘটে, এবং এলিজাবেথিয়ান পিরিয়ডটাকে স্বর্ণযুগ বলছে। এই এলিজাবেথিয়ান এজে ইংল্যান্ড রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে এবং 1588 সালে স্প্যানিশ আর্মান্ডাকে পরাজিত করার মাধ্যমে একটি শক্তিশালী নৌরাষ্ট্রে পরিণত হয়। ধর্মীয় দিক থেকে প্রোটেস্ট্যান্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে পরিচিত হলেও ধর্মীয় সহনশীলতা বজায় রাখা হয়, যা সমাজে শান্তি নিশ্চিত করে। এলিজাবেথিয়ান ইরা মূলত পরিচিত ইংরেজি লিটারেচারের গোল্ডেন এজ হিসাবে, এবং এই সময়ে আবির্ভাব ঘটে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন এবং এডমন্ড স্পেন্সারের মতো মহান সাহিত্যিকদের। নাটক, কবিতা, থিয়েটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দ্য গ্লোব থিয়েটার প্রতিষ্ঠিত হয়। রেনেসাঁ ও হিউম্যানিজম এর প্রভাবে মানুষের চিন্তা কেন্দ্রিক শিক্ষা সৃজনশীলতা বিকশিত হয়। সাহিত্যে প্রেম, দক্ষতা, মানবিক দণ্ড, বাস্তব জীবনের প্রতিফলন স্পষ্টভাবে ফুটে ওঠে। সব কিছু মিলিয়ে এলিজাবেথিয়ান এরা ছিল ইংল্যান্ডের সাংস্কৃতিক জাগরণ, সাহিত্যিক উৎকর্ষ এবং জাতীয় গৌরবের এক স্মরণীয় অধ্যায়, এবং এ কারণেই এলিজাবেথিয়ান ইরাটাকে বলা হচ্ছে স্বর্ণযুগ ইংরেজি সাহিত্যের। এরপর এলিজাবেথিয়ান এজের পর শুরু হয় জ্যাকোবিয়ান ইরা বা জ্যাকোবান এজ। এটা 1603 থেকে 1625 সালের মধ্যে হয়, এবং এই সময়ে যেটা হয়, জ্যাকোবিয়ান এরাও হচ্ছে ইংরেজি সাহিত্যের এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং নাম শুনে আমরা বুঝতে পারছি এটি ইংল্যান্ডের রাজা জেমস দ্য ফার্স্ট এর নামে নামকরণ করা হয়ে থাকে। এবার জেমস কি করে, 1603 সালে রানী এলিজাবেথ দ্য ফার্স্টের মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করে, এবং এলিজাবেথিয়ান যুগ যেখানে ছিল গৌরব, আশাবাদ ও সাফল্যে ভরপুর, জ্যাকোবিয়ান যুগ ছিল সেখানে অনেক বেশি গভীর, অন্ধকার ও বাস্তববাদী। এবং এই সময়ে রাজা ও সংসদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, যা সমাজে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি করে। 1605 সালে ধর্মীয় বিভাজন ও ভয়ের পরিবেশকে আরও তীব্র করে তোলে গান পাওয়ার প্লট। জ্যাকোবানিয়েরা সাহিত্যে মানুষের মনস্তত্ত্ব, নৈতিক সংকট, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই স্পষ্টভাবে উঠে আসে। আশাবাদের বদলে এখানে দেখা যায় সন্দেহ, নৈরাশ্য, অন্ধকার মানবচিত্র। এই যুগে বিখ্যাত নাটকগুলো হলো শেক্সপিয়ারের ম্যাকবেথ, কিং লিয়ার এবং টেম্পেস্ট। এছাড়া বেন জনসন, জন ওয়েবসার, জন মিডলটন জ্যাকোবিয়ান ধারাকে সমৃদ্ধ করে। বিশেষ করে ডাচেস অফ মালফি মানব সমাজের অন্ধকার দিকের এক অনন্য উদাহরণ। এটি লিখেছিলেন জন ওয়েবস্টার। সব কিছু মিলিয়ে জ্যাকোবিয়ান এরা ছিল ইংরেজি সাহিত্যের এমন এক সময় যেখানে মানুষকে দেখা হয়েছে তার বাস্তব রূপে, ভালো মন্দ, আলো অন্ধকার সব দিক সহ মিলিয়ে। জ্যাকোবিয়ান এরার পরে আসে ক্যারোলিন এজ। ক্যারোলিন এজ 1625 সাল থেকে 1649 সাল পর্যন্ত। ক্যারোলিন এজ ইংরেজ ইতিহাস ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কিন্তু অস্থির সময়কাল।
এই যুগের নামকরণ হয়েছে ইংল্যান্ডের রাজা চার্লস দ্য ফার্স্ট এর নামে, যিনি 1925 সালে সিংহাসনে আরোহণ করেন। জ্যাকোবিয়ান যুগের অন্ধকার বাস্তবতার পরে ক্যারোলিন এজ আরও বেশি রাজনৈতিক সংঘাত এবং সামাজিক উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে। এই সময় রাজা চার্লস দ্য ফার্স্ট ও সংসদের মধ্যে তীব্র ক্ষমতা দ্বন্দ্ব সৃষ্টি হয়। রাজা সংসদ ছাড়াই শাসন করার চেষ্টা করে, যার ফলে জনগণের অসন্তোষ বাড়তে থাকে। এই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি ছিল ইংলিশ সিভিল ওয়ার, যেটা 1642 সাল থেকে 1649 সাল পর্যন্ত স্থায়ী হয়। ক্যারোলিন এজের সাহিত্যে রাজনীতি, ধর্মীয় টানাপোড়েন ও নৈতিক সংকট স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এলিজাবেথিয়ান যুগের প্রাণবন্ত নাটক বা জ্যাকোবিয়ান যুগের রক্তাক্ত ট্র্যাজেডির তুলনায় এই যুগের সাহিত্য বেশি সংযত, চিন্তাশীল এবং বুদ্ধিভিত্তিক ছিল। এবং এই সময়ে আমরা জন মিল্টন, যে কিনা অনেক পপুলার, এরপরে রবার্ট হ্যারিক, জর্জ হারবিট, বিশেষ করে জন মিল্টন এর নামটা ক্যারোলিন এজকে বেশি আরও আলোচিত এবং আলোচিত করে। এবং জন মিল্টনের কবিতাতে আমরা দেখতে পাই স্বাধীনতা, ন্যায় বিচার এবং নৈতিক দায়িত্বের প্রশ্ন উঠে আসে। ক্যারোলিন এজে নাটকের বিকাশ ধীর হয়ে যায়, কারণ গৃহযুদ্ধের সময় থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। ফলে কবিতা ও ধর্মীয় সাহিত্য এই যুগে বেশি গুরুত্ব পায়। অর্থাৎ ক্যারোলিন এজের বৈশিষ্ট্য কি, এখানে ধর্মীয় সাহিত্য আর কবিতা বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু নাটক সেভাবে রচিত হয়নি। 1649 সালে রাজা চার্লস দ্য ফার্স্টের মৃত্যুদণ্ডের মাধ্যমে ক্যারোলিন এজের সমাপ্তি ঘটে এবং ইংল্যান্ডে প্রবেশ করে কমনওয়েলথ পিরিয়ড। সব কিছু মিলিয়ে ক্যারোলিন এজ ছিল ইংরেজ ইতিহাসে এমন এক অধ্যায় যেখানে সাহিত্য রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল না, বরং সময়ের সংকট ও সংঘাতকে গভীরভাবে ধারণ করেছিল। এরপর আসে কমনওয়েলথ পিরিয়ড। এটা হলো 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত। কমনওয়েলথ পিরিয়ড ইংলিশ ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং নাটকীয় অধ্যায়গুলোর একটি। 1949 সালে রাজা চার্লস দ্য ফার্স্টের মৃত্যুদণ্ডের পরে ইংল্যান্ডে রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশটি একটি রিপাবলিক বা প্রজাতন্ত্রে পরিণত হয়। এই সময় ইংরেজ শাসিত হয় অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বের মাধ্যমে। প্রথমে কমনওয়েলথ এবং পরে প্রোটেক্টোরেট ব্যবস্থা চালু হয়, যেখানে রাজা নয়, রাষ্ট্র ক্ষমতা ছিল সংসদ ও সেনাবাহিনীর হাতে। এই যুগ ছিল রাজনৈতিক ও ধর্মীয় কড়াকড়ির সময়। পিউরিটান শাসনের ফলে বিনোদন, উৎসবের বিলাসিতা নিষিদ্ধ হয়, থিয়েটার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এর ফলে নাট্য সাহিত্য প্রায় বিলুপ্ত হয়ে যায়। সব দিক থেকে কমনওয়েলথ পিরিয়ড ছিল ধর্মীয় ও রাজনৈতিক চিন্তাধারার যুগ। এ সময়ে সাহিত্য নাটকের বদলে কবিতা, গদ্য ও ধর্মীয় লেখার দিকে ঝুঁকে পড়ে। এই যুগে সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক জন মিল্টন। আমরা জন মিল্টনকে তো সবাই চিনি। তিনি স্বাধীনতা, গণতন্ত্র, মত প্রকাশের পক্ষে শক্তিশালী লেখনী তুলে ধরেন। তার বিখ্যাত গ্রন্থ অ্যারিওপ্যাজিটিকা মত প্রকাশের এক ঐতিহাসিক দলিল। অ্যারিওপ্যাজিটিকা আমরা কে শুনেছি, সবাই জানাবে কমেন্ট করে। যদিও এই যুগে সাহিত্যিক বৈচিত্র্য কম ছিল, তবুও চিন্তার গভীরতা, নৈতিকতা ও রাজনৈতিক সচেতনতা ছিল অত্যন্ত প্রবল। 1660 সালে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ রিস্টোরেশন অফ মোনার্কির সাথে কমনওয়েলথ পিরিয়ডের সমাপ্তি ঘটে এবং ইংল্যান্ডে প্রবেশ করে রেস্টোরেশন এজে। সব কিছু মিলিয়ে কমনওয়েলথ পিরিয়ড ছিল ইংরেজ ইতিহাসের এমন এক সময় যেখানে স্বাধীনতা, শৃঙ্খলা ও ক্ষমতার প্রশ্ন ইংরেজি সাহিত্য ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল।